র্যান্ডাম কিছু অংশ পড়ব। উদ্দেশ্য কিছু নেই, এই ইচ্ছা হলো পড়বো আর কি, আর কিছুই না। এটা হচ্ছে সন্দীপন ভট্টাচার্যের লেখা আমি ও বনবিহারী। সন্দীপন ভট্টাচার্য প্রথম পড়লাম, খুব বেশি পড়াশোনা করেছি তা নয়, একটু ভাস্টনেস চেষ্টা করছি। কাফকার মেটামরফোসিসটাও পড়ছিলাম। সন্দীপন ভট্টাচার্যের উল্লেখ পেয়েছি হচ্ছে কৌশিক সরকারের ইউটিউব ভিডিও থেকে। কৌশিক সরকারের শুনছি ভিডিও, প্রত্যেক দিনই শুনছি। ফট করে একদিন ফেসবুকে দেখলাম একটা ভিডিও, তারপরে এই নেশা ধরে গেল আর কি। তো তার ঢংটাই একটু নকল করার চেষ্টা, নকল করতে করতে যদি কিছু ইউনিক কিছু বেরিয়ে আসে, কিছু না হোক নিজের পড়া তো একটু বাড়লো, ব্যাস, আর কি চাই। যাই হোক, সন্দীপন ভট্টাচার্যের লেখা আমি ও বনবিহারী উপন্যাস বলছে, বাট it has completely a different structure. মুখবন্ধ হিসেবে একটা কোটেশন দিয়েছে, এক ছড়া লিখে দিয়েছে, ওটা একটুখানি পড়ি, বেশ ইন্টারেস্টিং। সিগমুন্ড ফ্রয়েডের একটা কোটেশন দিয়ে শুরু। আমি যতই বিশ্লেষণ করি না কেন, দেখি সবার শেষে এক কবি বসে আছে। তারপরে নিচে ছোট দুটো প্যারাগ্রাফ তো লেখা আছে, 1967 থেকে 1997 বামপন্থী রাজনীতির এই ঐতিহাসিক সময়টা বেছে নিলেও ব্র্যাকেটে এবং তার ব্যবহার যথাসাধ্য তথ্যনিষ্ঠভাবে করা সত্ত্বেও ব্র্যাকেট শেষ হাইফেন, এটি ঐতিহাসিক উপন্যাস নয়। সামাজিক, আঞ্চলিক, ঐতিহাসিক বা মনস্তাত্ত্বিক এরকম কোনো কবিতা হয় না, উপন্যাস হবার কথা নয়। এই ক্ষুদ্রকায় উপন্যাস লেখা হয় কেবলমাত্র একটি সমস্যার সমাধানের কথা ভেবে, আর সেটা হলো একটা গদ্য রচনা করা যায় কিনা যা হবে কবিতার মুখপাত্র, বিষয়ে এবং আঙ্গিকে উভয়ত। মানে মুখবন্ধটাও বেশ ইন্টারেস্টিং। মানে বলছে, অ্যাকর্ডিং টু মি, কোনো মতবাদ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট দ্য লিটারেচার। এই যে একটা গদ্য রচনা করা যায় কিনা যা হবে কবিতার মুখপাত্র, বিষয়ে এবং আঙ্গিকে উভয়ত। এই ক্ষুদ্রকায় উপন্যাস লেখা হয় কেবলমাত্র একটি সমস্যার সমাধানের কথা ভেবে, আর সেটা হলো একটা গদ্য রচনা করা যায় কিনা যা হবে কবিতার মুখপাত্র, বিষয় এবং আঙ্গিকে উভয়ত। যাই হোক, আমার তো অত জ্ঞান নেই, নলেজ নেই, অ্যানালাইসিস পাওয়ার নেই, পড়াশোনাও নেই, কাজেই I will restrain myself from analyzing anything. পড়ার চেষ্টা করব, নিজের জন্যই পড়বো, ব্যাস। পড়তে পড়তে যদি কিছু উপলব্ধি হলো, ব্যাস। বাট I will not explain that. That is up to me. দৃশ্য 1, অংশ 1। আমি এবং বনবিহারী এক লোক না, কিন্তু বনবিহারী একথা মানে না। শুধু মানে যে না তা নয়, সে আমার অস্তিত্বের কথা ভুলে গেছে। অবশ্য তাকে দোষ দিই কি করে? আমি কে বা কি কিছুই না। আমার তো একটা নামই দেয়নি কেউ, নিজের নাম আমি নিজেই রেখেছি।
তাই এমনই তো হয়, আর সেটাই হরবখত, যখন তার ও আমার মধ্যে নিয়ন্ত্রণ রেখাটা আমি নিজেই খুঁজে পাই না। সুধী পাঠক, আমাকে প্রাণ বলে ডাকুন। ফুলশয্যার রাত থেকেই যদি ধরি, যদিও সেদিন পিরিয়ডের মধ্যে প্রতিভা ও বনবিহারীর যুগলবন্দি বছর কুড়িতে পড়ল। সে রাতে রাগ করে বলেছিল সে, ধুৎ, কি যে করো, রেজিস্ট্রির দিন তো তুমিই ঠিক করেছিলে। ছি! চোখ দুটো বড় বড় করে আর চশমা নাগের টগায় নামিয়ে দিয়ে প্রতিভা বলেছিল, তুমি না আমার কমরেড? চলো ছাদে গিয়ে বসি। বলে ডান হাতে ধরে তাকে ছাদে নিয়ে যায় সে। হাতে ধরিয়ে দেয় প্লাস্টিকের তৈরি একটা নতুন নকশাদার মাদুর। মেঝে পাতা গদির বিছানা থেকে বনবিহারী নিজেই তুলে নিয়েছিল ফ্রিল দেওয়া ডিসিএম এর নতুন কভার পরানো যে মাথার বালিশ দুটো, তারাও নতুন। না না, এগুলো দান সামগ্রী জাতীয় নয় কিছু। বিয়ের আগে ঘুরে ঘুরে এ সকল তারা নিজেরাই পছন্দ করেছে। শোবার খাট এখনো এসে পৌঁছতে বাকি, গদি এসে গেছে। পার্টির কমরেড এবং আত্মীয় স্বজনের শেষ লোকটি চলে যাবার পর এখন অনেক রাত। ছাদে উঠে বনবিহারী দেখে আকাশে আস্ত চাঁদ একখানা। আর সে তো এ খবরই রাখতো না, কতদিন দেখেনি আকাশকে। আলো এত বেশি যে আকাশে তারা নেই বললেই চলে। বড় বড় বিমের কাটাকুটি ছায়া পড়ে আছে ছাদময়। অদূরে মাল্টি স্টোরিড উঠছে। কনভেন্ট রোডে 52 ফ্ল্যাটের CIT কমপ্লেক্স, 25 স্কোয়ার ফুটের 4 তলা বস্তি, মাঝখানে চিলতে তেকোনা পার্ক, একটা স্লিপার। এখানে দিনের বেলাতেও কেউ ছাদে ওঠে না। এত উঁচু বাড়িও কাছাকাছি নেই এক CIT রোডের ওপরে নয়া মসজিদ ছাড়া। চাঁদ উঠেছে ওদিকেই। প্রথম অংশটা পড়ছি পুরো, তারপরে বেছে পড়বো একটু, কারণ বড় লেখা সম্ভব না এত। তবু পার্কের দিকেই মাদুর পাতে প্রতিভা। বালিশ দুটো নিতে গিয়ে ঈষৎ আকর্ষণ করে তাকে কাছে টেনে জানতে চাইল, কি দিনটা খারাপ বেছেছি? বনবিহারী দেখল আকাশে না থাক, প্রতিভার চোখ দুটিতে তারা নিঃসন্দেহে ঝকঝক করছে। কানের ঝিকমিক ইয়াররিং দুটোর জন্যে নাকে চশমা কেমন পরি পরি লাগছে না। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে ব্যালোরিনা ঢঙে লেংচে কেমন উঁচু হয়ে উঠে জানতে চাইছে, দেখো। সেই সঙ্গে উঁচু হয়ে উঠছে কাঁধের প্রান্ত দুটিও, বুঝি ডানাই বেরুবে। আর একই হাস্কি কণ্ঠস্বর, এ স্বরে তো কখনো কথা বলেনি আগে। কে বলবে এই সেই মেয়ে, গত 5 বছরের ধরে যে মিছিলে প্রথম চিৎকারকারী। ব্র্যাকেটে, প্রতিভাকে একটু আস্তে স্লোগান দিতে বলো বনবিহারী, মাইক তো রয়েছে, প্রাণ বলে। ব্র্যাকেট ক্লোজ। LC মিটিংয়ে কেন্দ্র ও রাজ্য পার্টির অনেক অমোঘ সিদ্ধান্ত যার হাতের ধনুরির তুলোর মতো বং বং শব্দে ওড়ে, ব্র্যাকেটে, এবং সে তার নোট করাতে বাধ্য করে, ব্র্যাকেট ক্লোজ। শো উইন্ডো সদ্য বিস্মিত মেয়ে ম্যানিকেনের মতো সেই মেয়েই এখন মর্মরের মতো স্বচ্ছ, কত কৌতূহল ভরে এখনো উত্তরের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে, যে কি দিন কি সে খারাপ বেঁচেছিল। এটা যে ফাগুন মাস, বনবিহারীর তা জানা ছিল না। যেমন ধরুন এইখানটায় বর্ধমান কৃষক সম্মেলন থেকে সেবার লোকাল ট্রেনে ফিরছি।
কি মনে করে বনবিহারী ঝালমুড়িওয়ালা ছেলেটার কাছে জানতে চাইল, আচ্ছা ভাই, পূর্ণিমা কবে? তখন বিকেলবেলা। ছেলেটি ভরা ভরা ভর্তি শালিমার তেলের কৌটোর মধ্যে শিশির থেকে তেল মারা শেষ করে ঘটর ঘটর শব্দ তুলে মুড়ি মশলা নাড়িয়ে চলল। উত্তর নেই। বনবিহারী পুনরায়, পূর্ণিমা কবে জানো তুমি? না। মুড়িঘাটা থামিয়ে হেরে ঘড়ঘড়ে গলায় ছেলেটি বলল, আমি আকাশ দেখি না। এত বলে সে বাইরে গয়ের ফেলে। এখানে আমার মনে পড়ল সে কথা, কিন্তু বনবিহারী, তার তো পড়ল না মনে। তার মন থেকে এসব মুছে গেছে। এমনি কত শত ঘটনা যে তার মন থেকে লেপে পুছে গেছে তার ঠিক নেই। যা আমি জানি, কিন্তু বনবিহারী জানে না, আর জানে না। Now jump to some other portion. যৌনতা শ্বশুরে আছে, এখনো তো সেটা অতিক্রম করতে পারিনি, কাজেই I will not fake myself. যেটা আমার ইন্টারেস্টিং লাগছে সেটা আমি পড়বো। কেউ চাইলে পুরো উপন্যাস, ছোট উপন্যাস চাইব পড়ে নিতে পারে। আমিও বনবিহারী বা সন্দীপন ভট্টাচার্য। এক সেকেন্ড। তারপর আমার খুব ভালো মনে আছে, ব্র্যাকেটে, না থাক বনবিহারীর। দিনটা ছিল 16ই মার্চ 1970। বেলা 12টা নাগাদ আমি শ্যামবাজার কফি হাউসে ঢুকে দেখি বনবিহারী বসে আছে। একটু পরেই দ্বিতীয় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পড়ে যাবে। রাতে জারি হবে রাষ্ট্রপতির শাসন। রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে যাবে। বাস ট্রাম বন্ধ হয়ে যাবে। মিছিলে মিছিলে ভরে যাবে কলকাতা। তবে তখনও কেউ নিশ্চিত নয়। এমন তো কতই ওঠে দমকা বাতাস। সবই কি আর ডেকে আনে কালবৈশাখী? আমি বনবিহারীর হাতে সন্তর্পণে একটি চিঠি গুঁজে দিই। পার্টি লেটার? না, SOS। বনবিহারীর তখনও প্রতিবাদীকে লেখা আমার চিঠি। বনবিহারীর তখনও প্রতিবাদীকে লেখা আমার চিঠি। এইমাত্র L9-এ ওকে দেখলাম। 2-1টা ট্যাক্সি ধর, ওভারটেক কর, বাসে উঠে এই চিঠিটা ওকে দিয়ে আয়। যদিও কফি হাউসে ঢুকেছি শান্তভাবে, কিন্তু বোঝা যাচ্ছে তার আগে অনেকখানি রাস্তা দৌড়ে এসেছি এবং সেটা লুকোতে পারছি না। ওর খোলা হাতে একখানা 10 টাকার নোটের সঙ্গে চিঠিটা গুজে দিয়ে ওর হাতের মুঠো আমি বন্ধ করে দিই। প্রতিভাকে পেতে পেতে পালপাড়া। আরো দেরি হলে হুহু L9 পৌঁছে যেত। গন্তব্য রথতলায়। তারপর প্রতিভা চলে যেত রিকশায় চেপে ফিডার রোড 117 নম্বর বস্তি। সে ঠিকানা বন জানে না। চিঠিটা একেবারে হাতে গুজে দিবার ভঙ্গি দেখে পার্টির চিঠি ভেবে প্রতিভাও ভ্যানিটিতে রাখতে যাচ্ছিল। তেমনি হাতে করা খাম। চিঠিও ছোট্ট। কি মনে হলো, হঠাৎ জানতে চাইল, কি ব্যাপার? প্রাণ দিল আপনাকে দিতে। ও প্রাণ। ব্যাগে না ঢুকিয়ে এক পলক দেখে মনে হলো সবটা না পড়েই
চিঠিটা রাস্তায় ফেলে দিল প্রতিভা, বাসের জানলা দিয়ে। পরে জেনেছিলাম, সবটা পড়েই। চিঠিতে লেখা ছিল একটাই লাইন, মিট মি ফর দ্য লাস্ট টাইম। কানাঘুষায় জানা ছিল দলবিরোধী কাজের জন্য কৈফিয়ত চাওয়া হয়েছে, কিন্তু এক্সপেলড হয়েছে প্রাণ, জানতো না। কিন্তু এক্সপেলড হয়েছে প্রাণ, জানতো না। সে বয়সে মাত্র 2 বছরের ছোট হলেও পার্টিতে কমরেড প্রতিভা সেন তার থেকে অনেক এগিয়ে। পার্টির কাজকর্ম শুরু করে স্কুল জীবনেই। সে পার্টি মেম্বার। তার কাকা মনমোহন সেন জেলা কমিটির সদস্য, হোল টাইমার, এখনো থাকেন কমিউনে। ক্লোজ সিম্পাথাইজার থেকে বনবিহারী সবই ইউনিট মিটিংয়ে ডাক পাচ্ছে, তার জানার কথাও না। প্রাণ তবু বনবিহারীকে ছাড়েনি অনেকদিন। অবশ্য চিঠি ফেলে দেবার কথা সে মুখ ফুটে বলতেও পারেনি। নানা ছুতোয় বনবিহারী তুলতও প্রাণের কথা। বলতে গেলে পার্টিতে সে আমার রিক্রুট। Now from this jump to another part, which is about the previous generation. One second. Next video.